আসুন আমরা চন্দনদার সঙ্গে আলোচনা করে নিই যে ককলিয়ার ইমপ্লান্ট কখন কিভাবে করালে আমাদের সাফল্য সব থেকে বেশি হতে পারে। সাধারণ প্রশ্নগুলি আমাদের অভিভাবকদের কাছ থেকে আমরা পেয়ে থাকি, সেগুলো যেন আমাদের একটু উত্তর বুঝিয়ে দেয়। আমি সরাসরি আমাদের প্রথম প্রশ্নে চলে যাব, যেটা আমরা মা বাবাদের কাছ থেকে পেয়ে থাকি। যেটা হচ্ছে যে ছোট বাচ্চার যদি বয়স কতটা বয়স হলে তার আহ, বধিরতা কিংবা শ্রবণ শক্তির একদম সঠিক পরীক্ষা করা সম্ভব? দেখুন, আমরা টেস্ট করি জন্মের পরে পরেই, মানে জন্মের ৪৮ ঘন্টার পরে আমরা প্রেফার করি। এবং আমাদের আমরা যে হসপিটালের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে বাচ্চা বাড়ি যাওয়ার আগেই, ডিসচার্জ হয়ে বাড়ি যাওয়ার আগেই কিন্তু এই টেস্টটা করা হয়। এই টেস্টটা খুব সিম্পল, খুব ছোট্ট একটা টেস্ট, অটো অ্যাকোস্টিক এমিশন, ওএই বলা হয়। এটা করতে আমাদের ২ থেকে ৩ মিনিট সময় লাগে এবং বাচ্চা যখন ঘুমন্ত অবস্থায় থাকে তখনই এটা করা যায়, বাচ্চার কোনো ব্যথা লাগে না। আরেকটা টেস্ট করা হয় অটোমেটেড এবিআর বলে। এই অটো অ্যাকোস্টিক এমিশন আর অটোমেটেড এবিআর এর সমন্বয়ে আমরা জন্মের সাথে সাথেই আমরা কিন্তু এটা নির্ধারণ করতে পারি যে এই বাচ্চার শোনার সমস্যা থাকবার চান্স আছে কি নেই। যদি দেখা যায় যে এখানে কোনো রকম সন্দেহ হতে পারে যে এর শুনতে অসুবিধা হতে পারে, স্পেশালি কিছু হাই রিস্ক বেবির ক্ষেত্রে, যাদের কোনো অঘটন ঘটেছিল বা কোনো রকম কন্ডিশন সেরকম ছিল যেখানে সন্দেহ হতে পারে, সেক্ষেত্রে আমরা বিশদ টেস্টের জন্য আমরা তারপরে রেফার করা হয় এবং সেটা ৩ মাসের মধ্যে কিন্তু ডেফিনেটলি ভালোভাবে বলে দেওয়া যায় যে এই বাচ্চার শ্রবণ অক্ষমতা বা শ্রবণ সমস্যা আছে কি নেই, এবং থাকলেও সেটা কোন পর্যায়ে আছে, ডিগ্রিটাও নির্ধারণ করে দেওয়া যায় ৩ মাসের মধ্যে। ধন্যবাদ চন্দনদা। জেনে খুব ভরসা হলো যে সদ্য জন্মানো বাচ্চারও এই পরীক্ষা করা সম্ভব। এবং এখানে যে দর্শক বন্ধুরা আজকে আমাদের শুনছেন, যদি আপনাদের পরিবারে আপনাদের পরিচিতদের মধ্যে কারোর বাচ্চা সদ্য হয়েছে বা হওয়ার কথা আছে, তাদেরকেও আপনারা এই গুরুত্বপূর্ণ কথাটি দয়া করে বলবেন। চন্দনের পরের প্রশ্নে চলে আসবো। অংশ ব্রেনের বিকাশ ৩ বছর বয়সের মধ্যে হয়ে যায়, তাহলে কি যখন বাচ্চার বয়স বেশি হয়ে গেছে ৩ বছরের থেকে ৪ বছর ৫ বছর, সেক্ষেত্রে কি ককলিয়ার ইমপ্লান্ট করালে আর কোনো সুবিধা হবে না? দেখুন, এই ৩ বছরের ব্যাপারটা হচ্ছে আইডিয়াল থিং। সে তো আমি যদি জন্মের সাথে সাথে করতে পারি তাহলে আরো ভালো হয়। এবং ৩ বছরের মধ্যে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম গ্রোথটা হয়ে যায় এবং তার মধ্যে যদি করতে পারি তাহলে আমার কাজটা খুব সোজা। কিন্তু সাধারণত ভাবে যদি আমরা দেখি, একটা নরমাল হিয়ারিং বাচ্চাও কিন্তু তার ভাষা এবং ল্যাঙ্গুয়েজের যে বিকাশ, স্পিচ এবং ল্যাঙ্গুয়েজের যে বিকাশটা ঘটে, সেটা কিন্তু ১১-১২ বছর পর্যন্ত চলতে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইট ইজ নেভার টু লেট। কখনোই মানে ট্রেন চলে গেছে আর কিছু হবে না সেরকম নয়। হ্যাঁ, যত দ্রুত করব আমাকে পরবর্তী কাজটা তত কঠিন, যত দ্রুত করব তত ইজি হবে পরবর্তী কাজটা, এবং যত দেরি করে করব তত বেশি কাজ করতে হবে এবং তত কঠিন হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্সিমাম যে লিমিটটা আমরা পৌঁছাতে পারবো, ম্যাক্সিমাম বেনিফিট যেগুলো পেতে পারবো, সেগুলো হয়তো একটু কমে যাবে। আপনি যদি মনে করুন কোনো ট্রেন ধরবার জন্য বাড়ি থেকে বেরোচ্ছেন, যত দ্রুত বেরোবেন বাড়ি থেকে, যত তাড়াতাড়ি রওনা হবেন তত ভালো তো। যত দেরি করে বেরোবেন তত ধড়পড় ধড়পড় যেতে হবে এবং আপনি যতক্ষণে পৌঁছবেন ততক্ষণে দেখবেন গলদঘর্ম হয়ে গেছে। তো তাড়াতাড়ি রওনা হন বাড়ি থেকে, ভালোভাবে পৌঁছান, সুষ্ঠুভাবে পৌঁছান, কমফোর্টেবলি। এই বাচ্চা যেন অন্য বাচ্চাদের সাথে একসাথে, আমাদের উদ্দেশ্য হচ্ছে যখন স্কুলে যাবার বয়স হয় তখন সে যেন তার সমস্ত ব্যাকলগ, তার ফেলে আসা যত বাকি আছে সেগুলোকে যেন সে কমপ্লিট করে স্কুলে যাবার বয়সে যেন অন্যান্য বাচ্চাদের সাথে একসাথে মুখ্য ধারায় মিলিত হতে পারে। সেই কাজটা করার জন্য ৩ বছর যদি বয়সের মধ্যে করতে পারি, আমরা স্কুলে যাওয়ার বয়স ধরে নিই ৬ বছর, তার মানে আগামী ৩ বছরে আমি আমার ব্যাকলগ সমস্ত কমপ্লিট করে মুখ্য ধারার সাথে একসাথে যোগ হতে পারি। ওকে? তো যত দ্রুত আচ্ছা, করা যায় তত ভালো, দেরি হয়ে গেলেও ক্ষতি নেই। কাজ শুরু করুন, শুরু করাটাই একটা শুভ সময়। There is never a better time than to make your life
গিভ হিয়ারিং, শ্রবণ দেবার জন্য, শোনার ক্ষমতা দেবার জন্য, আপনার বাচ্চাকে একটা শোনার উপহার দেবার জন্য আপনার দিনক্ষণ দেখার প্রয়োজন নেই। প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া উচিত প্র্যাকটিক্যাল। এক কথায় এক কথায় শুভস্য শীঘ্রম। শুভশ্রী, অবশ্যই। আচ্ছা, আমরা চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে। আম, আমরা এক অভিভাবক হিসেবে বুঝলাম যে শুভস্য শীঘ্রম, যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। কিন্তু আমাদের বাচ্চা খুবই ছোট, অল্প বয়স। এইটুকু বাচ্চাকে অপারেশন থিয়েটারে পাঠাবো, তার উপর সার্জারি হবে। আমরা শুনেছি এটা নাকি মাথার সার্জারি। এই ধরনের চিন্তা বা ভয় যে মা বাবার মনে থাকে, সেই সম্বন্ধে আপনার কি বক্তব্য, চন্দনদা? দেখুন, একটা ছোট্ট বাচ্চা, সে বাচ্চা যত ছোটই হোক, আমার বাবার কাছে আমি এখনো ছোট। যে কোনো বাচ্চাকে যখন অপারেশনের জন্য দিতে যাই মা বাবার মন কাঁদবে। কিন্তু তার সাথে সাথে আমরা আপনাকে একটা কথা বলতে পারি যে প্রযুক্তিগত দিক থেকে বা সার্জিক্যাল স্কিলস এর দিক থেকে আমরা এখন এই পর্যায়ে পৌঁছেছি যেখানে সদ্যজাত শিশুর অনেক সিরিয়াস অপারেশনস করা হচ্ছে, অনেক লম্বা লম্বা অপারেশনস করা হচ্ছে। এই যে ককলিয়ার ইমপ্ল্যান্টের যে সার্জারিটা, এই পুরো সার্জারিটা অনেকটা সময় লাগে। তার কারণ হচ্ছে কাজটা খুব সূক্ষ্ম, সার্জনকে খুব ধীরে 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 কাজটা করতে হয়। কিন্তু পেশেন্টের জন্য বা বাচ্চার জন্য তার শারীরিকভাবে এটা কিন্তু খুব বেশি ডিমান্ডিং নয়, তার শারীরিকভাবে তার উপরে খুব বেশি প্রভাব ফেলে না। তার কারণ হচ্ছে আমরা প্রায়শই দেখি যে বাচ্চার আজকে সকালে সার্জারি হলো, বিকেলে অথবা তার পরের দিন সকালে সে ব্রেকফাস্ট করছে বসে। আপনার চঞ্চল বাচ্চা আগের মতনই দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, মাথায় একটা ব্যান্ডেজ, কিন্তু খোঁজ পরোয়া নেই, সে দৌড়ে বেড়াচ্ছে, লাফালাফি করছে। আপনার চঞ্চল বাচ্চা আবার আগের মতনই চঞ্চল। সুতরাং এটা বাচ্চার উপরে শারীরিকভাবে খুব বেশি ডিমান্ডিং নয়। আর দ্বিতীয় হচ্ছে যে যেখানে সার্জনরা সদ্যজাত শিশুর উপরেও খুব 3 মাসের 10 মাসের বাচ্চার অনেক ক্রিটিক্যাল সার্জারি করছেন, সেখানে ককলিয়ার ইমপ্ল্যান্টের সার্জারিটা খুব সেফ সার্জারি। এবং অবশ্যই দেরি হয়ে যাওয়ার থেকে, ওয়েট করে দেরি হয়ে যাওয়ার থেকে এইটুকু রিস্ক নেওয়াটা অবশ্যই ঠিক। খুব সত্যি কথা। আমরা কতবারই শুনেছি যে আহ, অনেক ছোট বাচ্চাদের জন্ম থেকে হার্টের অসুবিধা থাকে এবং 3-4 মাসেও তাদের সার্জারি করা হয়। সুতরাং এটা তো কানের সার্জারি, ভয়ের কোনো কারণ নেই। অ্যাবসলিউটলি। আরেকটা কথা, এটা কিন্তু আমি যখন বলছিলে তখনই আমি শুনলাম এটা কিন্তু মাথার সার্জারি নয়। ককলিয়ার ইমপ্ল্যান্ট কানের সার্জারি, ব্রেনের থেকে অনেক দূরে। এটা কানের সার্জারি, কানের সব নার্ভস গুলোকে দূর থেকে স্টিমুলেট করে, কানের নার্ভস এর মধ্যেও বসে থাকে না। সুতরাং দিস ইজ এ ভেরি সেফ সার্জারি। ওই ধন্যবাদ। মাথার কথাটা কিন্তু আহ, একেবারেই সহমত নই আমি। ঠিক নয়, একদমই ঠিক নয়। ঠিক না, আমি নিশ্চিত যে আপনার কথা শুনে সমস্ত দর্শকদেরই মনে আর ভয় কিছু নেই। সেই সূত্রে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে, আচ্ছা, আমরা বুঝলাম শুভস্য শীঘ্রম, আমরা বুঝলাম অল্প বয়স হলেও ভয়ের কিছু নেই। কিন্তু আজকের মুহূর্তে দাঁড়িয়ে এই বৈশ্বিক মহামারীর পরিস্থিতিতে আমরা যদি চাইও, আমরা করিয়ে উঠতে পারছি না ককলিয়ার ইমপ্লান্ট, তাহলে আমরা এই সময় কি করি আমরা বুঝে উঠতে পারছি না। কিছু করার নেই। দেখো, এই করোনা সময়টা আমাদের কাছে একটা অ্যাক্সিডেন্ট, একটা আতর্কিত হামলা আমাদের পুরো সমাজের উপরে। তো সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু গত 4-5 মাসে আমরা কিন্তু কোভিড কে বা করোনাকে অনেকটা বুঝতে শিখেছি, এবং সেই অনুযায়ী আমরা পরবর্তী ধাপগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি যাতে করে সুস্থভাবে বা সেফলি আবার আমরা আমাদের নিজেদের জীবনে ফিরে যেতে পারি। আমরা প্রথমে বন্ধ ছিলাম, এখন ধীরে ধীরে সবকিছু খোলা হচ্ছে। এই মুহূর্তে যদিও সার্জারির জন্য ছাড়পত্র পাওয়া যায়নি, কিন্তু আশা করছি খুব শীঘ্রই, হয়তো 2-3 সপ্তাহের মধ্যেই সার্জারি চালু হয়ে যাবে। কিন্তু তার মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সার্জারি যখন চালু হবে তখন চালু হবে, তার আগে প্রস্তুতিগুলো আমরা করে রাখি। তার আগের যে প্রস্তুতিগুলি, যেমন শোনার অভ্যেস কায়েম রাখা, শুনে শেখা, এবং বাচ্চাকে পরবর্তী কাজগুলি, প্রাথমিক যে ধাপগুলো শুনে সেইগুলোকে আমরা যদি করতে থাকি তাহলে আমরা অনেকটাই এগিয়ে থাকবো। যে মুহূর্তে সার্জারি শুরু হবে তখন আমরা সার্জারি করতে যেতে পারি।
একদম ঠিক কথা। পরিস্থিতি অনুকূল নয় বলে দুঃখ করে মন খারাপ করে বসে থাকার থেকে আমরা কিভাবে পরিস্থিতি ঠিক হলে সঙ্গে সঙ্গে আমাদের পদক্ষেপ নিতে পারি তার প্রস্তুতি করাটা বেশি প্রয়োজনীয়। আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি যে অনেকেই জিজ্ঞেস করেন যে ককলিয়ার ইমপ্লান্ট করানোর আগে হিয়ারিং এইড এর কোনো প্রয়োজন আছে কি? অবশ্যই আছে। আমি যেরকম প্রথমে বললাম যে শুনতে না পেলে আমাদের প্রথম উপায় বা প্রথম অস্ত্র হচ্ছে আমাদের হিয়ারিং এড। হিয়ারিং এড দিয়ে যদি না শুনতে পাওয়া যায় তখন আমরা ককলিয়ার ইমপ্ল্যান্টের ভাবনা চিন্তা করি। এখানে হিয়ারিং এইডের ব্যবহার করার পিছনে ৩ টে মুখ্য কারণ আছে। প্রথম হচ্ছে যে দেখুন যতই বাচ্চার অসুবিধা থাকুক 99% বাচ্চা কিন্তু হিয়ারিং এইড দিয়ে কিছুটা না কিছুটা শোনার একটা অনুভূতি পায়। এই যে শোনার প্রাথমিক অনুভূতি এইটা দিয়ে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারি এবং এই শোনার অনুভূতির মাধ্যমেই কিন্তু বাচ্চার এবং বাইরের জগতে বাইরের সাউন্ডের সাথে তার একটা পরিচিতি ঘটে। এবং এই যে বাইরে একটা যন্ত্র আমাকে পড়তে হবে, একটা কথা মনে রাখতে হবে যে ককলিয়ার ইমপ্ল্যান্ট বা হিয়ারিং এইড কিন্তু আপনার বাচ্চার জীবনের সারা জীবনের সঙ্গী। তো এই যন্ত্রটির সাথে যেন ভালোভাবে তার একটা রিলেশন তৈরি হয়। বাচ্চার বাচ্চার হিয়ারিং ডিভাইস এবং আপনার মধ্যে একটা স্ট্রং ইমোশনাল বন্ডিং তৈরি হতে হবে। এবং এই যে শুনে শেখা যে এক্সপেরিয়েন্সটা এটা কিন্তু হিয়ারিং এইড দিয়ে অবশ্যই খুব ভালোভাবে কাজটা শুরু করে দেওয়া যায়। আপনি বলবেন যে হিয়ারিং এইড দিয়ে যদি শুনতে না পাচ্ছি আমি সেই জন্যই তো ককলিয়ার ইমপ্ল্যান্টের কথা বলছি। তাহলে আবার শুধু শুধু হিয়ারিং এইড দিয়ে সময় নষ্ট করবো কেন বা পয়সা নষ্ট করবো কেন? না, দেখুন ভাত রান্না করার আগে চাল হাঁড়িতে দেবার আগে ভিজিয়ে তো রাখেন। আপনিও জানেন যে শুধু ভিজিয়ে রাখলে সেটা ভাত হয়ে যাবে না। কিন্তু ভিজিয়ে রাখলে কাজটা তাড়াতাড়ি হবে। পরবর্তী কাজটা সেদ্ধটা তাড়াতাড়ি হবে। সিমিলারলি আমরা যদি হিয়ারিং এইড দিয়ে বাচ্চাটাকে কিছুটা শোনার সাথে পরিচিত করে রাখি, যে মুহূর্তে ককলিয়ার ইমপ্ল্যান্টটা লাগাবো তার দ্রুত সেই কাজটা হতে শুরু করবে। তা না হলে অনেক দেরি হবে শুধু শুধু। খুব খুব ভালো উপমা দিলেন আপনি কিভাবে আমরা প্রস্তুতি নিতে পারি। হিয়ারিং এইড সঠিক ফলাফল একেবারে না দিতে পারলেও তার অনেক সুবিধা আছে। হ্যাঁ, বলুন। আরেকটা কথা যে হিয়ারিং এইড দিতে হওয়ার পিছনে না দেওয়ার পিছনে আরেকটা কারণ স্ট্রংলি থাকে যে হিয়ারিং এইড গুলি ভীষণ দামি হয় এবং ককলিয়ার ইমপ্ল্যান্ট এত কস্টলি একটা জিনিস তার সাথে আবার প্রায় 50 থেকে 1 লক্ষ টাকা মিনিমাম খরচ করে আবার হিয়ারিং এইড লাগাবো, এটা তার থেকে একবারই করি। এই হ্যাঁ, কথাটা ভেবে কিন্তু আমরা কি একটা খুব সিম্পল সলিউশন করেছি কোন রকম প্রোটোকল স্কিপ না করে যে আপনাকে হিয়ারিং এইড কিনতে হবে না। হিয়ারিং এইড আচ্ছা। আমাদের তরফ থেকেই আমরা হিয়ারিং এইড দিয়ে থাকি। আমাদের ক্লিনিকের তরফ থেকে আমরা হিয়ারিং এইডটা দিয়ে থাকি এবং খুব উন্নত মানের হিয়ারিং এইড। সেই হিয়ারিং এইড দিয়ে বাচ্চাকে আমরা প্রাথমিকভাবে শুরু করে রাখি এবং এই যে ২-৩ মাসের যে সময়টা, এই সময়টাতে সে আমাদের হিয়ারিং এইড পরে থেরাপি অ্যাটেন্ড করবে, সবকিছু শুনতে পাবে। য যখন সে ইমপ্ল্যান্ট এর দিকে চলে যাবে, তখন আমরা হিয়ারিং এইডটা আবার ফেরত নিয়ে নিই। আপনার যে টাকা জমা ছিল সেটা ইমপ্ল্যান্ট এ শিফট হয়ে যায়। সুতরাং আপনার টাকা ওয়েস্ট হচ্ছে না। আর আমরাও কাজটা যথাযথভাবে করতে পারছি আপনার বাচ্চাকে এগিয়ে দিতে। সুতরাং হিয়ারিং এইড অবশ্যই লাগাতে হবে ইমপ্ল্যান্টের। বাহ! এটা জেনে খুব ভালো লাগলো। খুব ভালো কনসেপ্ট হিয়ারিং এইড ব্যাংকের কনসেপ্ট। সুতরাং আমি নিশ্চিত যে কোনো মা-বাবাই এই সুযোগটা ছাড়বেন না। এগিয়ে চলি পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আপনি এর আগের প্রশ্নের উত্তরে আমাদের বললেন যে কানের উপরে একটা ককলিয়ার ইমপ্ল্যান্টের পার্ট থাকে যেটার প্রস্তুতি হিসেবে হিয়ারিং এইডটাও লাগানো যায় অন্তত। যে ককলিয়ার ইমপ্ল্যান্টের বাইরে কোনো ভাগ থাকে নাকি শুধু কানের ভিতরেই সার্জারিটা হয়? না, না, ককলিয়ার ইমপ্ল্যান্ট করা হয় তাদের জন্য যারা হিয়ারিং এইড দিয়েও শুনতে পারছেন না। কিন্তু ককলিয়ার ইমপ্ল্যান্টেও এখনো পর্যন্ত ককলিয়ার ইমপ্ল্যান্টেও বাইরে একটা যন্ত্র পড়তে হয়। এই বাইরের যন্ত্রটা ২ ধরনের হয়। একটা হচ্ছে এরকম বিহাইন্ড দ্য ইয়ার বলে যেটা হিয়ারিং এইড এর মতন কানের লাগানো থাকে এবং একটা চাকতির মতন জিনিস মাথায় এরকম লাগানো। Now, এটাকে বলে বিহাইন্ড দ্য ইয়ার প্রসেসর। এই প্রসেসরটাই কিন্তু আপনার শব্দগুলোকে ক্যাচ করে শব্দকে প্রসেস করে
ইন্টারনাল ইমপ্লান্ট, যেটা ভেতরের যে পোর্শনটা সার্জারি করে ভেতরে দেওয়া থাকে, যেটা দেখা যায় না, সেই পোর্শনে দেয় এবং এই তারের মাধ্যমে সেগুলি সোনার নার্ভে, স্নায়ুর কোডস এর মধ্যে, স্নায়ু সংকেতের মাধ্যমে নার্ভস কে দেওয়া হয়। এই কাজটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কাজ, যেটা না থাকলে বাচ্চা কিন্তু শুনতে পাবে না। এটা যেমন আমি বললাম, একটা টু পিস, একটা কানের উপরে আর একটা মাথার ওখানে, সেরকমই আরেকটা প্রসেসর হয় যেটা এরকম, শুধু ওয়ান পিস, এখানে কানে কিছু থাকে না, শুধু মাথার উপরে এরকম জায়গা। এইগুলো সিঙ্গেল ইউনিট প্রসেসর বলা হয়, আর এগুলোকে বলা হয় বিহাইন্ড দ্য ইয়ার স্পিচ প্রসেসর। তো অবশ্যই বাইরে একটা পোর্শন থাকবে এবং এই পোর্শনটা না থাকলে কিন্তু সে শুনবে না, এবং এই পোর্শনটা যতদিন আছে, যতক্ষণ আছে ততক্ষণই বাচ্চা শুনবে। এবং এটা এমন নয় যে প্রথমে থাকবে পরের দিকে এটা আর লাগাতে হবে না, তা কিন্তু নয়। হ্যাঁ, আগামী ভবিষ্যতে যদি এরকম কোনো প্রযুক্তি আসে যেখানে বাইরের দিক ছাড়াই শুনতে পাওয়া যেতে পারে, সেটার কথা আলাদা। কিন্তু এই মুহূর্তে এবং দূর ভবিষ্যৎ পর্যন্ত যতদূর আমরা দেখতে পাই, ততদূর পর্যন্ত বাইরে কিছু একটা করা অবশ্যই জরুরি। ধন্যবাদ চন্দনদা। আপনি আমাদের বোঝালেন ককলিয়ার ইমপ্লান্টের পার্টগুলি কি। এবার চলে আসি আমাদের পরবর্তী প্রশ্নে। ককলিয়ার ইমপ্লান্টের জন্য কিছু পুঁজির দরকার হয়, কিছু ফান্ডের দরকার হয়, এবং সেটা অভিভাবকরা বলছেন যে একটা কানের জন্য এখন জোগাড় করা গেছে, দ্বিতীয় কানের জন্য আমরা খুবই উৎসুক, করাতে চাই, কিন্তু সময় লাগবে, আমাদের 1 বছর 2 বছর সময় লাগতে পারে। তাহলে কি দুটো কানে একসঙ্গে করাবো? সেই জন্য অপেক্ষা করব? তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করব। আপনি মনে করুন বাইরে আছেন বাচ্চাকে সাথে নিয়ে। বাচ্চা ভীষণ খিদে পেয়েছে দুপুরবেলা। দুপুরবেলা জেনারেলি বাচ্চা ডাল, ভাত, সবজি বা মাছ খায়। আহ, রাস্তার মধ্যে আছেন, খাওয়াতে পারছেন না। আপনার কাছে কিছু কেক, বিস্কুট, কলা আছে। আপনি কি অপেক্ষা করবেন যে 2 ঘন্টা পরে বাড়িতে গিয়ে একবারে ভালো করে খাওয়াবো, নাকি কেক বিস্কুট যা আছে সেটা খাওয়াবো? এর উত্তর যদি আপনার হয় না, যা আছে সেটা দিয়ে খিদেটাকে মেটাবো, আমার উত্তর হবে যে বাচ্চা কিন্তু শুনতে পাচ্ছে না। এবং বাচ্চা কিন্তু এই 1-2 মাস 3 মাস শুনতে পাচ্ছে না তা নয়, বাচ্চা জন্মের থেকে শুনতে পাচ্ছে না। এখন যদি বাচ্চার বয়স 2 বছর হয়, তো ভাবুন যে 2 বছর ধরে সে কিন্তু শুনতে পাচ্ছে না। ওর বয়সী অন্য বাচ্চারা কিন্তু 2 বছর ধরে শুনেছে। আপনি, বাচ্চা যদি 2 ঘন্টা না খেতে পায়, আপনার যেমন মন কাঁদে, বাচ্চা যদি 2 বছর না শুনতে পায়, আমি অ্যাজ অ্যান অডিওলজিস্ট আমার কিন্তু ঠিক সেই রকম একটা ধারণা হয়, সেরকম একটা ফিলিং হয়। তো বাচ্চাকে যত তাড়াতাড়ি, যত দ্রুত আমি যা হোক কিছু শোনাতে পারবো, যা ব্যবস্থা করতে পারবো, আমি অ্যাজ এ পেরেন্ট আমি আপনাকে বলবো যে, যেমন বাচ্চা কাঁদলে আপনাদের মন কাঁদে, বাচ্চাকে যদি শোনাতে হয় যত তাড়াতাড়ি, যত দ্রুত কিছু ব্যবস্থা করা যাবে, সেটা যেভাবেই হোক আমরা কিন্তু করবো। একটা দিলে আমি অবশ্যই ম্যানেজ করতে পারবো। আপনি বাচ্চাকে একটা কানে ইমপ্ল্যান্ট দিয়ে আমার কাছে দিন, সেটা আমার পক্ষে, আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাবো। সেইটা দিয়েই আমরা কাজ শুরু করতে পারবো। যখন দ্বিতীয়টা দেবেন, তখন কাজটা আরো আরামে করতে পারবো, আরো বেটার করতে পারবো। কিন্তু তা বলে কবে বেটার হবে সেই আশায় আমরা এখনকারটাকে দীর্ঘায়িত করব না। এই যে যেমন কোভিড এর আগে ফেব্রুয়ারিতে আমরা একটা বাচ্চা করলাম, তার অ্যাকচুয়ালি একসাথে দুটো করার কথা ছিল। উম, আরেকটু দিন হলে একসাথে দুটো করব করে করছিলেন। খুব লাকিলি আমার এই এক্সাম্পলটা, এই কথাটার জন্যই আমি ওনাকে একটু জোর করেই বললাম যে করিয়ে নিন, পরে মার্চের দিকে করব, অন্যটা করব, মার্চের ওই ফান্ড টান্ড এসে গেলে তখন করব বলে। আমার কথা শুনে উনি করিয়েছিলেন, বাচ্চাটা কিন্তু এখন শুনছে, অলরেডি বেশ কিছু কথাবার্তা শুরু করে ফেলেছে। বাহ! বাহ! আগামী ভবিষ্যৎ আমরা কেউ জানি না। তো সুতরাং হাতে যেটা আছে সেটা দিয়ে শুরু করি, কাজটা শুরু করি, পরে গিয়ে সেকেন্ডটা পেলে সেটা আরামে। হ্যাঁ, যদি প্রথমেই দুটো একসাথে করা যায়, নাথিং লাইক ইট। ওকে, বাট অ্যাট লিস্ট ওয়ান, একটা নাই মামা থেকে কানা মামা ভালো, একটা অন্তত ভালো। খুব সত্যি কথা। হ্যাঁ, না, খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি এই বিষয়টি নিয়ে ভীষণ প্যাশনেট, এবং যার ফলে আপনার বাচ্চাদেরও এই ধরনের ফলাফল, উন্নত মানের ফলাফল তারা পাচ্ছে। আহ, আমাদের শেষ প্রশ্নেই চলে যাই আজকে। অভিভাবক হিসেবে আমরা তো চাইবো যে আমরা
আমরা বেস্ট সার্জন, বেস্ট অডিওলজিস্ট, বেস্ট থেরাপিস্ট এবং বেস্ট কোম্পানিটি ঠিকভাবে চয়ন করতে পারি। তো এটা আমরা কিভাবে করতে পারি, এর পিছনে কিছু আপনি ফর্মুলা বলবেন আমাদের? দেখুন, বেস্ট আমরা সবাই বেস্ট জিনিসটা দিতে চাই আমাদের বাচ্চাদেরকে, কিন্তু কতগুলো প্র্যাকটিক্যালিটির মধ্যে থেকে, অবশ্যই প্র্যাকটিক্যালিটি এবং সামর্থ্যের মধ্যে থেকে। দেখুন, আমরা যদি একটা টিম বানাতে চাই, ফুটবল টিম বানাতে চাই, ঠিক আছে? তো সেখানে আহ, আমি ডিফেন্ডার নিলাম ইটালির থেকে, স্ট্রাইকার নিলাম ইংল্যান্ড থেকে, গোলকিপার নিলাম জার্মানি থেকে। সেই টিম ক্লাবের টিম হবে, পয়সার জন্য খেলবে, কিন্তু সেই টিমের মধ্যে ওই জাতীয়তাবাদটা থাকবে না, সেই প্র্যাকটিসের যে মেলবন্ধনটা থাকবে সেটা থাকবে না। এটা কেন আমি বলছি যে সার্জন, অডিওলজিস্ট, থেরাপিস্ট এরা আলাদা আলাদা ভাবে কাজ করেন না, আমরা সমষ্টিগত ভাবে একটা অ্যাজ এ টিম কাজ করি। এবং বাচ্চার যদি উন্নতি কিছু হয়, সেই উন্নতিটা হচ্ছে আমরা একভাবে যখন আমরা কাজ করি। আমি চট করে আমার কিছু মনে হলো, আমি আমার সার্জনকে বললাম যে এই এই ইয়ে হচ্ছে, কিভাবে কাজ করা যায়। আমার অসুবিধা হচ্ছে কিছু, আমি থেরাপিস্টের কাছ থেকে সঙ্গে সঙ্গে ফিডব্যাক নিচ্ছি। থেরাপিস্টের কোনো অসুবিধা হচ্ছে, চন্দনদা মনে হচ্ছে এই শব্দটা শুনতে পাচ্ছে না, বা এই শব্দটা এখনো কেন পাচ্ছে না। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে আপনার বাচ্চার জন্য, ইভেন আপনি এই টিমের একটা সদস্য, এবং এই টিমটা যদি বেস্ট হয়, লুক ফর দ্য বেস্ট টিম। সেপারেট সেপারেট করে হয় না। একা মেসি আর্জেন্টিনাকে কিন্তু জেতাতে পারেনি। ওকে, তো সুতরাং বেস্ট টিম উইনস। হু ইজ দ্য বেস্ট টিম? বেস্ট টিম হচ্ছে, আমি আবার করে বলছি যে এই যে ককলিয়ার ইমপ্ল্যান্টের ব্যাপারটা কিন্তু 1 মাসের, 1 সপ্তাহের নয়। এটা কিন্তু একটা লম্বা প্রসেস। ককলিয়ার ইমপ্ল্যান্টেশন সার্জারি ইজ জাস্ট দ্য বিগিনিং, জাস্ট শুরু হচ্ছে। নাও এইটা, টিমটা এমন হতে হবে যার সাথে আপনি খোলা মনে আলোচনা করতে পারেন। যখনই প্রশ্ন হলো, চন্দনদা এটার কি হচ্ছে, কি অসুবিধা হচ্ছে, এই যে কমিউনিকেশনটা যেন থাকে, আপনি নির্দ্বিধায় যেন সার্জনকে প্রশ্ন করতে পারেন আপনার ভয়, আপনার চিন্তাগুলো করতে। যখনই কোনো অসুবিধা হবে, একটু মনে হচ্ছে যেন এখানটা ব্যথা হচ্ছে, একটু লাল হয়েছে, দৌড়ে গেলেন, সার্জন আপনাকে যেন সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করতে পারেন। এই জন্য প্রক্সিমিটি, আপনার সাথে যোগাযোগের জায়গা খুব যেন হয়। আমি যেমন বাংলাদেশে যারা আসেন তাদেরকে বারবার করে বলি, আপনার বাংলাদেশে সার্জারি হয়, বাংলাদেশি সার্জারি করুন, আমি সমস্ত যতটা সম্ভব সাপোর্ট দেব। সিমিলারলি এখানে যারা আছেন তাদেরকে আমরা বলবো যে আপনি রিসার্চ করুন, সব থেকে ভালো টিম ভালো জায়গায় খেয়েছে, কিন্তু দ্রুত করতে হবে। এই রিসার্চটা কিন্তু মনে রাখবেন, ইউ আর ডুইং এগেনস্ট টাইম। টিক 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 ঘড়ি কিন্তু চলতে থাকছে। নাও, সময় হচ্ছে সব থেকে বড় দাবাই। সময় যদি একবার পেরিয়ে যায়, সব থেকে ভালো ইমপ্লান্ট, সব থেকে ভালো সার্জন, সব থেকে ভালো অডিওলজিস্ট কিচ্ছু করতে পারে। তো বাচ্চার জন্য ডিসিশনটা যেটা নিচ্ছেন তার সারা জীবনের জন্য অবশ্যই সঠিক নিতে হবে, কিন্তু তার সাথে সাথে দ্রুত নিতে। অভিনব, আমি ঠিক ধন্যবাদ। আমি উত্তরটা দিতে পেরেছি। একদম একদম ঠিক উত্তর দিয়েছেন চন্দনদা। আর যে আপনার পদক্ষেপ যেন দ্রুত নেন, এটাকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বানিয়ে ফেলবেন না, এটাকে রিসার্চ প্রজেক্ট বানিয়ে ফেলবেন না। দয়া করে নিজের সন্তানের কথা ভেবে দ্রুত পদক্ষেপ নিন।